জীবনের সবচেয়ে বড় দোটানায় তো তখন পড়লাম যখন বাবা আমায় নিজের আপন বড় বোনের স্বামীকে বিয়ে করতে বললেন। নিজেকে ওই দিন কতটা অসহায় লেগেছিল এটা আমি কাউকে বলে বোঝাতে পারিনি। দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল আমার ভেতরটা। কলিজাটা হাহাকার করছিল শুধু প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার যন্ত্রণায়। আপু কেন আমাকে নদীর মাঝপথে ভাসিয়ে দিয়ে চলে গেল? আপু কি জানে না আমি সাঁতার জানি না? এত নিষ্ঠুর কেউ হয়? সময়টা ছিল আপুর দ্বিতীয় প্রেগন্যান্সির। বছর তিনের আগে ফুটফুটে দুটো যমজ কন্যা শিশুর জন্ম দিয়েছিল আমার আপু। এর ঠিক 3 বছর পর আপু আবারও প্রেগনেন্ট হয়। এমনিতেই আপুর প্রেগন্যান্সি খুব কমপ্লিকেটেড ছিল। প্রেগন্যান্সির পুরো সময়টা আপুর অসুস্থতাতেই কাটত, যার জন্য আপুর বাচ্চাগুলোর গুরু দায়িত্ব পড়ে আমার ওপর। তারাও আমি বলতে পাগল ছিল। আপুর থেকে বেশি আমার কাছেই থাকতে পছন্দ করত। আমি ওদের খাইয়ে দিতাম, গোসল করাতাম, পোশাক বদলাতাম, সব কিছুর দেখাশোনা করতাম। বাচ্চাগুলোর জন্য আর আপুর জন্য তাদের বাড়িতে আমার যাওয়া আসা চলতো খুব। আপুদের বাসা থেকে আমাদের বাসাটি অনেকটা কাছে হওয়াতে বাচ্চাগুলো দিনের বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই থাকতো আমার সাথে। আমান ভাইয়া, মানে আমার আপুর হাজবেন্ড, যাকে আমি সবসময় ভাইয়া বলে ডাকি, তিনি অফিস থেকে ফিরলে তাদের এসে নিয়ে যেত। আমার আপুর সাথে আমান ভাইয়ার বিয়েটা হয়েছে পারিবারিকভাবে। আমরা 3 ভাই বোন। আমাদের ভাইয়া সবার বড়, এরপর আপু, তারপর আমি। আমার আপুর মহিমা ছিল নজর কাড়া সুন্দরী। আমান ভাইয়া এক দেখাতেই আপুকে পছন্দ করে ফেলেন। বিয়েটি এনেছিল মামা। আমান ভাইয়ার মা ছাড়া পরিবারে আর কেউ নেই। তিনি একটা বড় অফিসে খুব ভালো বেতনে চাকরি করেন। ছেলে দেখতে শুনতে ভালো, কথাবার্তা মার্জিত, ভালো জব করে। পরিবারে কোনো ঝামেলা নেই, মেয়ে সুখে থাকবে, এই চিন্তা করে বাবা আমান ভাইয়ার সাথে আপুর বিয়েটা দিয়ে দেন। বিয়ের পর বাবার চিন্তাধারা একদম ঠিক হতে লাগলো। আমান ভাইয়া খুব ভালোবাসতো আপুকে। আমান ভাইয়ার মাও খুব ভালো মহিলা ছিলেন। তিনিও আপুকে খুব স্নেহ করতেন। আমান ভাইয়ার সাথে আপু খুব সুখেই সংসার করতে লাগলো। আপুর বিয়ের কিছুদিন পরই ভাইয়ার বিয়ে হয়ে যায়। এর ঠিক 2 বছর পর বাবা আমাকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা শুরু করেন। আমি তখন অনার্স 2য় বর্ষের ছাত্রী। পড়ালেখার জন্য রেগুলারই ভার্সিটিতে যাওয়া আসা করতাম। আর তখনই একটা ছেলের সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ি আমি। ছেলেটাও পাগলের মতন ভালোবাসতো আমায়। তার নাম ছিল আসিফ। আমার আর আসিফের সব কথাই আমি আপুর সাথে শেয়ার করতাম। আপুর সাথে আমি খুব ফ্রি ছিলাম, আপুও আমার সাথে খুব ফ্রি ছিল। বাবা ভাইয়ার আড়ালে আপু আমাকে খুব সাহায্য করত। কিন্তু এসব কিছুই আমান ভাইয়া জানতো না। আমান ভাইয়া ছিল খুব গম্ভীর প্রকৃতির মানুষ। ওনার সাথে আমার তেমন কথা হতো না। আসল কথা, ওনার সাথে কথা বলতে আমি ভয় পেতাম। ভয় পাওয়ার অবশ্য কারণ আছে। একদিন আপুর শাড়ি পরে আপুর ঘরে আপুর সাথে আপুর মেয়েদের বার্থডের সারপ্রাইজ প্ল্যান করছিলাম। আপুর মেয়েগুলোর বয়স তখন 2 বছর হবে। আমাকে বেলুন ফোলাতে দিয়ে আপু ওনার বাচ্চা দুটোকে খাবার খাওয়াতে চলে গেল। আমি তখন উল্টো দিকে ঘুরে বেলুন ফোলানোর জন্য ব্যস্ত ছিলাম। আপুর সাথে আমার চুল আর বডি ফিটনেস অনেকটা মেলে বলে দুজনকে দেখতে প্রায় একই রকম লাগছিল। আর এটাই বুঝতে পারেননি আমান ভাইয়া। কোত্থেকে যেন হুট করে এসে আপু ভেবে আমাকে টাইট করে জড়িয়ে ধরেন। আমি তখন কিংকর্তব্য বিমূঢ়, হাত পা নড়ানড়িও করতে পারছিলাম না। মুখে বেলুন ছিল বলে কিছু বলতেও পারছিলাম না। আমান ভাইয়ার হাত ততক্ষণে আমার শরীর স্পর্শ করে ফেলেছে। লজ্জায় বিস্মিত হয়ে আমি উপায় না পেয়ে মুখে থাকা অর্ধ ফোলানো বেলুনটা ফুটিয়ে ফেললাম। বেলুনের শব্দে আমাকে ছেড়ে দিলেন আমান ভাইয়া। বড় বড় নিঃশ্বাস নিয়ে পিছনে ঘুরতেই আমার চেহারা দেখে বিনা বিদ্যুতে কারেন্টের শক খেয়ে 4 কদম পিছিয়ে গেলেন। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে যেখানে ওনার লজ্জায় অনুতপ্ত হয়ে সরি বলার কথা, সেখানে তিনি আমাকে ওনার বউয়ের শাড়ি পরার অপরাধে আকাশ কাঁপিয়ে ধমক ছুড়লেন।
ওনার এক ধমকে আমার লিভার ফেটে হসপিটালাইজড হওয়ার উপক্রম। ভয়ে আর 6 মাস ওনার সামনেই যায়নি, আর না পা রেখেছি ওনাদের বাড়িতে। আপুর শাশুড়ি আর আপু আমাকে অনেক রিকোয়েস্ট করেছে ওনাদের বাড়ি যেতে, কিন্তু আমি যাইনি। আপুর জোড়াজুড়িতে আমান ভাইয়া আমাকে এসে সরি বলেছি, কিন্তু সেই সরিতে না ছিল কোনো মধু, আর না ছিল কোনো হাসি। এমন গম্ভীর মানুষের সাথে কি করে সংসার করে আমার আপু? আপুর দ্বিতীয় প্রেগন্যান্সিতে আপু আর আপুর শাশুড়ি মা দুজনেই খুব অসুস্থ ছিল। বাচ্চাগুলোও খুব একটা বুঝের ছিল না বলে তাদের বাসায় যাওয়া আসাটা বাধ্য হয়েই করতে হতো আমায়। বোন হওয়ার জন্য আমাকেই সামলাতে হতো সব। কিন্তু ভুলেও আমি আমান ভাইয়ার সামনে পড়তাম না। উনি অফিস চলে গেলে আসতাম, আবার অফিস থেকে ফেরার আগেই চলে যেতাম। মাঝে মাঝে বাচ্চাগুলোকে নিতে আমাদের বাড়িতে এলে ভুলক্রমে দেখা হয়ে যেত আমান ভাইয়ার সাথে। বাচ্চাদের সাথে আচরণ দেখে তখন মনেই হতো না উনি এতটা গম্ভীর, আর আপুর সাথে কতটা রোম্যান্টিক তা তো আমি নিজেই প্রমাণ পেলাম। শুধু বাইরের মানুষের সাথেই এমন থাকেন তিনি। অস্বস্তি আর ভয়ে আমি বারবারই আমান ভাইয়াকে ইগনোর করে চলতাম। মা আর আপুর থেকে এর জন্য কত বকাও খেতে হয়েছে আমাকে। 10টা না, 5টা না, একটা মাত্র দোলা ভাই, তার সাথে শালি হয়ে এমন ব্যবহার নাকি মোটেও মানায় না। আমি তাদের কারোর কথাই কানে তুলতাম না। আসিফের সাথে আমার রিলেশন তখন জমে ক্ষীর। আসিফ আমাকে বিয়ে করার জন্য এক পায়ে প্রস্তুত ছিল। বাবার কাছে প্রস্তাব নিয়ে তার বাবা মা সমেত আসতেই যাচ্ছিল, আর ঠিক তখনই সবচেয়ে বড় বিপত্তিটা বাঁধে। আপু তখন 8 মাসের অন্তঃসত্ত্বা। হাতে পায়ে পানি নেমে ফুলে একাকার অবস্থা। চলাফেরারও খুব অসুবিধা হতো আপুর। আলট্রা করে জানতে পেরেছিল ছেলে হবে। খুশির শেষ ছিল না তখন। 2টো মেয়ের পর একটা ছেলে, এ যেন লটারি লেগে গিয়েছিল। কিন্তু এত খুশি বুঝি আমার আপুর কপালে সইল না। বৃষ্টি হবে দিন, অন্ধকার নেমেছে বলে আপু ছাদে নাড়া শুকনো কাপড়গুলো আনতে গিয়েছিল, আর কাপড় নিয়ে নামার পথেই সবচেয়ে বড় অঘটনটা ঘটে। সিঁড়িতে হোঁচটকে পড়ে যায় আমার আপু। নিজেকে বাঁচাতে গিয়েও পারেনি। পেটের সবচেয়ে ভয়ঙ্কর আঘাতটা পেল। আকাশ ফেটে ততক্ষণে বৃষ্টি নেমে পড়েছিল। আপুর গগন বিদারী চিৎকার বৃষ্টির আওয়াজে কারোর কানেই পৌঁছায়নি তখন। রক্তের ফোয়ারা বয়ে গিয়েছিল আপুর নিচ দিয়ে। আমি তখন আপুর মেয়ে দুটোকে নিয়ে সবেমাত্র আপুদের বাসায় ফিরেছিলাম। রাস্তায় ফেরার পথেই আমাদের বৃষ্টিতে ধরেছিল, তাই এক প্রকার দৌড়িয়ে বাড়ি আসা। এসেই যখন আপুকে ঘরে দেখতে পাচ্ছিলাম না, তখনই আমার মনটা কেমন নাড়া দিয়ে উঠল। এই বৃষ্টির মধ্যে আপু কোথায় যাবে? আশেপাশের ঘরে আপুর শাশুড়িকেও দেখতে পাচ্ছিলাম না। বাচ্চাদেরকে ঘরে রেখে দুরু দুরু মন নিয়ে আপুকে খুঁজতে লেগে পড়লাম। যখনই ছাদের দিকটায় আসলাম, সিঁড়িতে আপুর নিথর দেহ পড়ে থাকতে দেখে আমার রুহু কেঁপে উঠল। দিন দুনিয়া ভুলে নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠলাম। আপু আমার থেকে মাত্র 2 হাত দূরে। তবুও কয়েক সেকেন্ডের জন্য আমি নিজের পায়ে সেই শক্তিটা পাচ্ছিলাম না যে দৌড়ে গিয়ে আপুকে জাপটে ধরবো। মিনিট খানেক সময় যেতেই কোনো মতে আপুর কাছে এগিয়ে গিয়ে আপুকে পাগলের মতন ডাকতে লাগলাম। আপুর বুঝি তখন হালকা হালকা জ্ঞান ছিল। আমাকে দেখে নিজের ফ্যাকাশে ঠোঁট জোড়া দিয়ে শেষ একটা কথাই বলল, আমার আমার বাচ্চাগুলো আর ওদের বাবার খেয়াল রাখিস। সেই যে চোখ বুঝল, আমি আর হাজার ডেকেও আপুর চোখ খোলাতে পারিনি। সাইডের ফ্ল্যাটের কতজন প্রতিবেশীর সাহায্যে আপুকে হসপিটালে নিয়ে যায়। সেখানে গিয়ে জানতে পারি আপুর ছেলেটা ওর পেটের মধ্যেই মারা গেছে। আপুর অবস্থা তখন খুব ক্রিটিক্যাল, বাঁচার আশঙ্কা নেই বললেই চলে। জলদি অপারেশন করাতে হবে, বন্ডে সই করতে বলছি। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কেঁদে কেঁদে বাবা, ভাইয়া আর আমান ভাইয়াকে ফোন দিলাম। তারা আসা মাত্র আপুর অপারেশন শুরু করে দিল। আমি শুধু পাথর হয়ে বসেছিলাম। বারবার কানে বাজছিল আপুর সেই কথাটা। দোয়া করছিলাম আমার আপুর যেন কিছু না হয়, আমার আপু যেন সুস্থ হয়ে যায়। কিন্তু ওপরওয়ালা আমার কথা শুনল না। আমাদের সবাইকে কাঁদিয়ে অপারেশনের মাঝেই আপু শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। পুরো হসপিটাল জুড়ে কান্নার জোয়ার পড়ে গেল।
কাকে রেখে কাকে সামলাবো কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। নিজেকেই সামলাতে পারছিলাম না, অন্যকে কি সামলাবো? আমান ভাইয়া 4 বার জ্ঞান হারালো, বাবা অসুস্থ হয়ে পড়লো, মায়ের তো কোনো হুঁশই নেই। হসপিটাল থেকে যখন আপুর ডেড বডি নিয়ে বাসায় ফিরলাম, আপুর মেয়েগুলোর দিকে তাকাতে পারছিলাম না। হৃৎপিণ্ড অসাড় হয়ে গিয়েছিল আমার। ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো বুঝতেই পারলো না তাদের মা আর দুনিয়াতে নেই। বারবার আমার কাছে এসে বলতে লাগলো, মুন্নি, আমাদের আম্মু তো তাই, তুমি কাঁদছো কেন? বলার মতন কোনো ভাষা পাচ্ছিলাম না আমি। বাচ্চা দুটোকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছিলাম শুধু। আমার কান্না দেখে ওরাও কাঁদতে লাগলো। ভাবি এসে তাদের আমার কাছ থেকে নিয়ে গেল। দিনগুলো এভাবেই পার হতে লাগলো বিষাক্তময়। আপুকে ছাড়া আপুর স্বামী সন্তানরা একেবারে নির্জীব হয়ে পড়ল। বাচ্চা দুটো শুধু তাদের আম্মুকেই দেখতে চাইতো, তাদের মা এনে দিতে বলতো। কিছু খেতে চাইতো না, শুধু কান্না করতো। আমার আর আমান ভাইয়া বাদে কারোর হাতেই খাবার খেতে চাইতো না। আপু মারা যাওয়ার পর আপুর বাড়িতে যাওয়া বন্ধ করে দিলাম। বাচ্চাগুলো আমার সাথে তাদের নানা বাড়িতেই থাকতে লাগলো। আর এটাই মেনে নিতে পারলেন না আমার ভাবি। তাদের এই বাড়িতে থাকা নিয়ে ভাইয়ার সাথে রোজ ঝগড়া করত। একদিন আমান ভাইয়ার মা এসে ভাইয়া ভাবির ঝগড়া শুনে নেয়। এরপর থেকে উনি আর আমান ভাইয়া কিছুতেই আমাদের বাড়িতে ওনাদের মেয়েদেরকে পাঠাতে দিতে রাজি হতেন না। তারা কান্না করে গলা ফাটিয়ে ফেললেও না। একে তো মা নেই, তার উপর আবার তারা তাদের মনি মানে আমাকেও কাছে পেত না, যার জন্য বাচ্চাগুলো আরো বেশি করে বিরক্ত করতে শুরু করলো। আমান ভাইয়ার মা বাচ্চা দুটোকে সামলাতে হিমশিম খেয়ে পড়তো। আমান ভাইয়া নিজেও ওদের সামলাতে দিন দিন অতিষ্ঠ হয়ে পড়ে। তারা কেউই আমার মতন করে বাচ্চাগুলোকে আগলে রাখতে পারছিল না। না পেরে আমান ভাইয়ার মা নিজে বাবার কাছে আমান ভাইয়ার জন্য আমার হাত চাইতে আসেন। আমান ভাইয়া নিজেও তখন ওনার মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাকে বিয়ে করতে রাজি হয়। আমি বাদে অন্য কোনো মেয়েকে বিয়ে করলে তারা কখনো ওনার মেয়েগুলোকে আগলে রাখবে না যতটা আমি রাখবো। এই চিন্তা করে আমান ভাইয়া নিজে এসে বাবার সাথে কথা বলে। এদিকে বাবাও ওনার নাতনিদের কথা চিন্তা করে আমাকে বিয়ের জন্য ফোর্স করতে লাগে। আমি পড়ে গেলাম দোটানায়। একদিকে আমার ভালোবাসা, অন্যদিকে আপুর সংসার। কোনটা বাঁচাবো আমি? আসিফকে কিছুতেই ভুলতে পারছিলাম না আমি, আর না পাচ্ছিলাম আপুর মৃত্যুর আগে বলা শেষ কথাটা ভুলতে। এসব চিন্তা করে ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যেতে লাগলাম। খাওয়া ঘুম সব বাদ দিয়ে শুধু একটাই চিন্তা করতে লাগলাম, আসিফের অবস্থাও পাগল প্রায়। যখন শুনলো বাবা আমার বিয়ে আমার বড় বোনের হাজবেন্ডের সাথে ঠিক করেছে, তখন থেকে সে বিভিন্নভাবে বাবা মা ভাইকে মানানোর চেষ্টা করছে। বাবার হাত ধরে অঝোর ধারায় কেঁদে চলেছে। বাবাও নিরুপায় ছিল। ছোট্ট ছোট্ট বাচ্চা দুটোর ভবিষ্যৎ চিন্তা করে আসিফকে ফিরিয়ে দিতে বাধ্য ছিল, কিন্তু আমি পারছিলাম না। আমি কিছুতেই আসিফকে ছাড়তে পারছিলাম না। আমান ভাইয়ার সাথেও এটা নিয়ে কথা বলেছিলাম আমি, কিন্তু আমান ভাইয়া আমার কলিজা নাড়ি দিয়ে শুধু একটা কাজই করেছিলেন, তা হলো আসিফকে এক পাশে দাঁড় করিয়ে অন্য পাশে আমার বোনের ফুটফুটে বাচ্চা দুটোকে দাঁড় করিয়ে বললেন, নাও চুজ ইওর ওন নলেজ। দুনিয়াটা তছনছ হয়ে গেল আমার। বাচ্চা দুটোর মায়াবী মুখটার দিকে তাকানো মাত্রই আপুর প্রতিচ্ছবি ভাসতে লাগলো। আপুর বলা কথাটা চারপাশে প্রতিধ্বনিত হতে লাগলো। নির্দয় হতে পারিনি আমি। চোখের পানি মুছে শক্ত হয়ে দাঁড়ালাম। আমান ভাইয়ার চোখে চোখ রেখে কঠোর কণ্ঠে বললাম, চলুন, আমি আপনাকে বিয়ে করতে প্রস্তুত। আমার সিদ্ধান্তে সকলের মুখে হাসি ফুটলেও আমার মুখে ছিল অবসাদ, ভালোবাসার মানুষকে না পাওয়ার বেদনা। বাচ্চাগুলোর দিকে তাকিয়ে জোরপূর্বক ঠোঁটে হাসির রেশ ফুটিয়ে বিয়ে করে নিলাম আপুর স্বামীকে, করে নিলাম আপুর সংসারকে নিজের সংসার। আসিফ এরপরে আর কোনো পাগলামো করেনি, নিষ্প্রাণ হয়ে শুধু মেনে নিয়েছে আমার সিদ্ধান্ত। 5 বছর হতে চললেও আপুর সংসারটাকে নিজের মতন করে আগলে রেখেছি। এই 5 বছরের সংসারে আমাকে কখনো অভিযোগ করার সুযোগ দেয়নি আমার। এত এত ভালোবাসা দিয়েছে যে অভিযোগ শব্দটাই ভুলে গেছি আমি।
কেউ কাউকে এতটা ভালো কিভাবে বাসতে পারে? পাগলের মতন করেন উনি যখন আমাকে বাড়িতে না পান। আপুর থেকেও 1000 গুণ বেশি চোখে হারায় আমায়। আমার এমন কোনো আবদার নেই যে বলার সাথে সাথে পূরণ করেন না তিনি। বিয়ের 4 বছর পরেও আমাকে কনসিভ করতে দেয়নি আমার। বলে যে 2টো রাজকন্যা আছে, এই 2টো দিয়েই চলবে, আর কোনো বেবির দরকার নেই। আপুর মতন আমাকে হারাতে পারবে না সে। আমি কত বোঝালাম, কিন্তু উনি ওনার নাতেই অটল রইলেন। কিন্তু আমিও যে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চাই, নিজের গর্ভে একটা ছোট্ট প্রাণের অস্তিত্ব উপলব্ধি করতে চাই, যার জন্য আমানকে না জানিয়েই প্রেগনেন্ট হই আমি। যখন আমার প্রেগন্যান্সির কথা প্রথম জানতে পারে, রাগে ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে। সংসার জীবনে প্রথমবার আমার সাথে গলা উঁচিয়ে কথা বলে, চেঁচামেচি করে পুরো ঘর কাঁপিয়ে ফেলে। কিন্তু ওনার এই রাগ বেশিক্ষণ ক্ষণস্থায়ী থাকেনি। রাতের মধ্যে এসে আমাকে জড়িয়ে ধরে অজর ধারায় কাঁদতে শুরু করে। আমার পুরো মুখে চুমু খেয়ে একটা কথাই বলে, আমি তোমাকে মহিমার মতন হারাতে পারবো না ইকরা। তোমার জীবন নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। ভীষণ ভালোবাসি তোমায়, ভীষণ। এতটা ভালোবাসি যে আমার নিঃশ্বাসও চলবে না তোমাকে ছাড়া। আমার অক্সিজেন তুমি, আর আমার মেয়েরা। তোমাদের ছাড়া আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। ওনার এই কান্না দেখে আমি নিজেই ভাবতে লাগলাম, আসলেও কি আমি ভুল করে ফেললাম? এমন জানলে তো ভুলেও বাচ্চা নেওয়ার চিন্তাই করতাম না আমি। প্রেগন্যান্সির পুরোটা সময় উনি আমাকে চোখে চোখে রাখতে লাগলেন। কোথাও যাওয়া তো দূর, অতি প্রয়োজন ছাড়া রুম থেকেই বের হতে দেননি। সারাক্ষণ ওনার মা আর আমার মাকে পাশে বসিয়ে রাখতেন। অফিসে থাকলে মিনিটে মিনিটে ওনার কল আসতেই থাকতো। আপুর মতন আমার প্রেগন্যান্সির সময়টা এত কমপ্লিকেটেড না হলেও উনি সময়ের আগেই আমার সিজারিয়ানের ব্যবস্থা করে ফেলেন। সিজারের সময় আমার থেকে বেশি ভয় উনি পেতে লাগলেন। যতক্ষণ আমি অপারেশন থিয়েটারে ছিলাম, উনি এক ফোঁটা পানিও মুখে তোলেননি। যখন আমার সদ্য জন্ম নেওয়া গুলুমুলু ছেলেটাকে নার্স এনে ওনার সামনে ধরলেন, উনি নাকি সবার আগে একটা কথাই বলেছিলেন, ও কি ঠিক আছে? আমাকে কখন দেখার সুযোগ দেবেন? না চাইতেও হেসে দিলেন নার্স। ভিতরে এসেই আমাকে হেসে হেসে ওনার কথাগুলো বলতে লাগলেন। আমিও না হেসে পারলাম না। অ্যাট দ্য লাস্ট মেয়ে দুটোকে বসে বসে পড়াচ্ছি। কালকেই ওদের ফাইনাল এক্সাম। 2 পেরিয়ে 3-তে উঠবে তারা। কতটা বড় হয়ে গেছে আমার বাচ্চা মেয়ে দুটো। পুরো আপুর মতোই শান্ত হয়েছে। আম্মুকে একদমই বিরক্ত করে না। অন্যদিকে আমার ছেলে, এটা কার মতন হয়েছে কে জানে। সবে মাত্র 4 মাস চলছে, আর এই 4 মাসই এই ছেলের যা জেদ। বোনেদের খাতা ধরতে না দিলে কান্না করে মাথার পোকা নাড়িয়ে ফেলে। একমাত্র ভদ্র হয়ে থাকে তার আব্বুর সাথে। আব্বু আসলে তার ভদ্র আর শান্তশিষ্ট ছেলে আর দ্বিতীয়টি নেই। তার আব্বুর কোলে গিয়ে একদম লেপ্টে থাকবে। সারাদিনে জমিয়ে রাখা সমস্ত নালিশ আ উ করে উগরে দেবে। এই যে এখন আপাতত সে তার আব্বুর কোলে উঠে পুরো বারান্দা পায়চারি করতে ব্যস্ত। পড়া শেষে মেয়ে দুটোকে খাইয়ে ঘুম পাড়িয়ে একেবারে তাদের রুমে রেখে আসলাম। ঘরে এসে দেখি ছেলেটাও ঘুমিয়ে পড়েছে। তার আব্বু ঘুমিয়ে যাওয়ার পর পাশ বালিশ দিয়ে খুব সুন্দর করে শুইয়ে দিয়েছে। স্মিত হাসলাম আমি। আলতো পায়ে হেঁটে বারান্দায় চলে গেলাম। যা ভেবেছিলাম তাই। বারান্দার রকিং চেয়ারটায় বসে চোখ বুজে দুলছেন উনি। ডিসেম্বর মাস হওয়ায় বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আমি গিয়ে সন্তর্পণে ওনার উড়ুতে বসে ওনার বুকে মাথা এলিয়ে শুলাম। সাথে সাথে উনি চাদর দিয়ে ঢেকে আমাকে ওনার বুকে আগলে নিলেন। আমি ওনার বুকে নাক ঘষে উষ্ণ গলায় বললাম, রাত হয়েছে তো, ঘুমাবেন না? উনি আর একটু নিবিড়ভাবে আমাকে জড়িয়ে নিয়ে ভারী আওয়াজে বললেন, ঘুমাও তুমি, সময় হলে রুমে নিয়ে যাব। আমি মুচকি হেসে ওনার বুকে মাথা রেখে দূরের ওই শুকতারাটার দিকে তাকিয়ে রইলাম। আস্তে আস্তে চোখ ঝাপসা হতে লাগলো। লালচে চোখ জোড়া দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কার থাকার কথা ছিল আর কে থাকছে, একেই বলে তাকদির। কার তাকদিরে কখন কি লেখা থাকে এটা কেউ বলতে পারে না। ওপারে ভালো থাকিস আপু। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন
তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।